হ্যালো, স্বাগতম বন্ধুরা। আজ আমরা একটি সুন্দর, প্রেরণাদায়ক, ভালো লাগার মতো ফ্যান্টাসি ছবি দেখতে যাচ্ছি। আর সময় নষ্ট না করে চলুন সিনেমাটি দেখে আসি। শুরুতে আমাদের গল্পের নায়িকা জুয়াং হিসেবে পরিচিত হয়েছে এক মোটা মেয়ে যে একজন পুরুষের ছবি আঁকে। কিন্তু সে পড়াশোনায় আগ্রহী নয় এবং প্রায়ই ক্লাসে ঘুমিয়ে পড়ে। এটা দেখে শিক্ষক তার দিকে এক টুকরো চক ছুঁড়ে মারেন। হঠাৎ সে জেগে ওঠে। জুয়াং ভালো পড়াশোনা করে না। শিক্ষক প্রায়ই তাকে তিরস্কার করেন আর তার সহপাঠীরা তাকে মোটা বলে উত্তপ্ত করে। এমনকি বাড়িতেও তার মা তাকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং তার সকল বিষয়ে ফেল করার জন্য তিরস্কার করেন। জুয়াংয়ের জীবন এই করুণ। কিন্তু এত কিছুর পরেও জুয়াং আশায় আঁকড়ে থাকে, বিশ্বাস করে যে একদিন তার জীবন বদলে যাবে। যদিও তার জীবন দুঃখে ভরা, সে দুটি কারণে স্কুলে যেতে উপভোগ করে। প্রথমত, স্কুলে যাওয়ার পথে সে কাছের দোকান থেকে তার পছন্দের পিৎজা খায়। মনে হচ্ছে পিৎজাই তার ওজন বৃদ্ধির কারণ। দ্বিতীয়ত, স্কুলে তার সুখ হল ফেং, আমাদের গল্পের নায়ক। তাকে দেখে সে খুশি হয় কারণ তার প্রতি ভালোবাসা আছে। কিন্তু সে কেবল সুদর্শন বলেই তাকে ভালোবাসে না। ফেং দয়ালু এবং সবার সাথে সমান আচরণ করে, তাদের চেহারা যাই হোক না কেন। তার ভালো আচরণ এবং আচরণ জুয়াংকে মুগ্ধ করে। ফেংয়ের কাছাকাছি যাওয়ার জন্য সে বিভিন্ন উপায়ে চেষ্টা করে। ফেং একজন শীর্ষস্থানীয় এবং একটি বিশেষ ছাত্র কমিটির অংশ যেখানে কেবল উচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা যোগ দিতে পারে। তাই তার কাছাকাছি যাওয়ার জন্য জুয়াংকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু সে পড়াশোনায় আগ্রহী নয়। তারপর সে আরেকটি উপায় আবিষ্কার করে, স্কুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। যদি সে প্রার্থী হিসেবে দাঁড়ায়, তাহলে তার নজরে আসার সুযোগ থাকতে পারে। প্রচারণার সময় প্রার্থীদের অবশ্যই বক্তৃতা দিতে হবে যে তারা জিতলে ছাত্রদের জন্য কি করবে। লিন নামে একটি মেয়ে, যে সুন্দরী এবং বুদ্ধিমতী, আত্মবিশ্বাসের সাথে তার বক্তৃতা দেয়। ছাত্ররা নিজেদের মধ্যে বিটবিট করে বলে লিন নিশ্চিতভাবে জিতবে। এরপর জুয়াং মঞ্চে আসে। যথারীতি ছাত্ররা তার উপস্থিতি নিয়ে মজা করে, কিন্তু সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে। বক্তৃতার পর লিনের বন্ধু একটি অ্যাপ পরীক্ষা করে যা লাইভ ভোটিং কাউন্ট দেখায়। সে লিনকে দেখায় যে সে এগিয়ে আছে যখন জুয়াংয়ের মাত্র একটি ভোট আছে, তার নিজের। এরপর জুয়াং ঘুরে ঘুরে সকলকে তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কেউ তাকে গুরুত্বের সাথে নেয় না। হঠাৎ একটি ছেলে তার ব্যাগটি ধরে আবার তাকে ধমক দেয়। সে তাকে অনুরোধ করে যে এটি ফিরিয়ে দাও, কিন্তু সে তাকে চ্যালেঞ্জ করে, তুমি যদি আমাকে ধরে তোমার ব্যাগটি ফিরিয়ে দাও, আমি তোমাকে ভোট দেব এবং আমার সমস্ত বন্ধুরা তোমাকে ভোট দেবে। সে পালিয়ে যায়। ভোট পাওয়ার চিন্তায় উত্তেজিত হয়ে সে তার পিছনে ছুটতে শুরু করে। স্কুলের চারপাশে দীর্ঘক্ষণ তাড়া করার পর সে ক্লান্ত হয়ে পড়ে। লোকটি জুয়াং ব্যাগটি একটি গাছে ছুঁড়ে মারে। ছাত্ররা তাকে দেখে হাসে, কিন্তু জুয়াং হাল ছাড়ে না। সে সাহস করে গাছে উঠে তার ব্যাগটি নিয়ে যায়। যখন সে আনন্দের সাথে জয়ের চিৎকার করে, তখন ডালটি ভেঙে যায় এবং সে পড়ে যায়। তার আত্মবিশ্বাস এবং মনোবল দেখে অ্যাপে তার ভোটের সংখ্যা বৃদ্ধি পায় এবং সে পঞ্চম স্থানে উঠে যায়। লিন এবং তার বন্ধুরা এটি মেনে নিতে পারেনি এবং তাকে কোনো কিছুতে আটকানোর পরিকল্পনা শুরু করে। পরে লিনের এক বন্ধু যখন দাবি করে যে তার পার্স চুরি হয়েছে, তখন ক্লাসে বিশৃঙ্খলা শুরু হয়। শিক্ষক ছাত্রদের ব্যাগ পরীক্ষা করতে শুরু করেন। যখন জুয়াংয়ের পালা আসে, তখন লিনের দল ইতিমধ্যেই তার নাম নষ্ট করার জন্য এবং তাকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য তার ব্যাগে পার্সটি রেখে দেয়। শিক্ষক জুয়াংকে চুরির অভিযোগ এনে ধমক দেন। জুয়াং তাকে বোঝানোর চেষ্টা করেন যে সে তা করেনি, কিন্তু শিক্ষক শোনেন না এবং তাকে নির্বাচন থেকে সরিয়ে দেন। পরের দিন তার বাবা মাকে আনতে বলেন। সেই রাতে জুয়াং একা হেঁটে যান, নিথর এবং হতাশ বোধ করেন। তিনি মনে মনে ভাবেন, ছাত্ররা তাকে ধমক দেয়, সে তার পরীক্ষায় ফেল করে এবং এখন তাকে চোর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সমস্ত আশা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা এসে পড়ে যান। যদিও জুয়াং সবকিছু হারিয়ে ফেলেছে, তার দয়ালু হৃদয় তাকে ভদ্রমহিলাকে সাহায্য করার জন্য প্ররোচিত করে। বৃদ্ধা মহিলা বলেন, আমি ঠিক আছি, কিন্তু তুমি ঠিক আছো না। মনে হচ্ছে তোমার জীবন সমস্যায় ভরা, এবং এখন তুমি বাড়ি যেতে ভয় পাচ্ছ। বৃদ্ধা মহিলা কিভাবে এই সব জানে তা দেখে হতবাক হয়ে জুয়াং চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বৃদ্ধা মহিলা তাকে থামায়, একটি ব্রেসলেট দেয়, কিছু জাদুকরি শব্দ ফিস ফিস করে এবং তাকে বাড়িতে গিয়ে ঘুমানোর পরামর্শ দেয়। বৃদ্ধা মহিলা আগামীকাল বলেন, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। পরের দিন জুয়াং স্কুলের জন্য প্রস্তুত হয়। সে ব্রেসলেটটি দেখে এবং পাথরটি আঁচড়ে ফেলে অজান্তেই একটি জাদুকরি টাইমার সক্রিয় করে। সে তার মাকে বিদায় জানাতে চেষ্টা করে, কিন্তু বাড়িতে কেউ নেই। সে তার সাইকেল নিয়ে পিৎজার দোকানে যায়, কিন্তু এটি খালি। এমনকি রাস্তাগুলিও নির্জন। সে কাউন্টারে পিৎজা এবং মুরগি দেখতে পায়, কিন্তু স্পর্শ করে না। সে স্কুলে যায়। স্কুলে সাইকেল পার্ক করার সময় তার স্কার্টটি ছিঁড়ে যায়। সে এটি লক্ষ্য করে কিন্তু দেরি হওয়ার ভয়ে ভেতরে ছুটে যায়। যখন সে স্কুলে প্রবেশ করে তখন সে হতবাক হয়ে যায়, সেখানে কেউ নেই। তার শ্রেণীকক্ষ খালি। জুয়াং হতবাক হয়ে যায়, কিন্তু এই অনুভূতির জন্য স্বস্তি পায় যে এখানে কোনো ধমক নেই, কেবল একাকিত্ব, এবং তার মনে পড়ে আগের রাতে অভিভূত এবং ভেঙে পড়া সে তার দেখা একজন বৃদ্ধ মহিলাকে বলেছিল, আমি এই পৃথিবীকে ঘৃণা করি। আমি কাউকে চাই না। আমি কেবল এতে একা থাকতে চাই। এবং এখন যখন সে স্কুল হলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, তখন কিছু আলাদা অনুভূতি হচ্ছে। অদ্ভুতভাবে শান্তিপূর্ণ। কোন শব্দ নেই, কোন ছাত্র নেই, কোন শিক্ষক নেই, কোন ধমক নেই, শুধু নীরবতা। জুয়াং হাসে। প্রথমবারের মতো সে সত্যিই মুক্ত বোধ করে। সে খালি স্কুলে ঘুরে বেড়ায়, তার একাকিত্ব উপভোগ করে। মনে হয় পৃথিবীটা কেবল তারই। তারপর সে লিনের সাইকেল দেখতে পায়, লিন যে সবসময় তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তার ভেতরে রাগের ঢেউ ওঠে। সে জানে সে তার ক্ষতি করতে পারবে না, তবে হয়তো একটু নিরীহ প্রতিশোধ নিলেই হবে। তাই সে লিনের সাইকেলটিকে একটি দড়ি দিয়ে বেঁধে বাস্কেটবল কোর্টের উপরে উঁচুতে ঝুলিয়ে দেয়। সে যখন ঘুরে দাঁড়ায় তখন সে রঙের একটি ক্যান দেখতে পায়। অনুপ্রাণিত হয়ে সে দেয়ালের কাছে হেঁটে যায় এবং সাহসের সাথে লেখে, আমি ফেংকে ভালোবাসি। মুচকি হেসে সে নিজের সাইকেলে লাফিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। সে তার প্রিয় পিৎজার দোকানে থামে এবং কেউ তাকে থামাতে না পেরে তার যা খুশি তাই খায়। এমনকি সে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাবারও প্যাক করে। ঘরে পূর্ণ এবং তৃপ্ত জুয়াং ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর সময় তার ব্রেসলেট, একটি পুরানো উপহার যা সে প্রায় ভুলেই গিয়েছিল, আঁচড়ে যায়। এতে এমবেড করা ছোট টাইমারটি ক্লিক করে বন্ধ হয়ে যায়। হঠাৎ সবকিছু বদলে যায়। তার মা তার ঘরে ঢুকে তাকে অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য চিৎকার করতে থাকে। জুয়াং বিস্মিত ও ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠে। এটা কি শুধুই স্বপ্ন? তবু হতবাক সে স্কুলে ছুটে যায়। কিন্তু পথে সে এমন কিছু দেখতে পায় যা তাকে জমে যায়। পিৎজার দোকানের মালিক বাইরে রাগ করে বলছে কিভাবে তার সমস্ত খাবার রহস্যজনকভাবে চুরি হয়ে গেছে। তার হৃদয় দৌড়াচ্ছে। সে যখন স্কুলে পৌঁছায় তখন বাস্কেটবল কোর্টে ভিড় জমে আছে। ছাত্ররা হাসছে এবং ইশারা করছে। জুয়াং এগিয়ে গিয়ে দেখে লিন কাঁদছে। হুপ থেকে ঝুলন্ত তার সাইকেলের সাথে জড়িয়ে চিৎকার করছে, আমি জানি না আমি কিভাবে এখানে এসেছি। কেউ আমাকে সাহায্য করো। জুয়াংয়ের চোখ কাছের দেয়ালের দিকে ছুটে যায়। আমি ফেংকে ভালোবাসি শব্দগুলো ছাত্ররা তার দিকে গাঢ় রঙে তাকিয়ে থাকে। এটা স্বপ্ন ছিল না। বিস্মিত হয়ে সে কাছের একজন ছাত্রীকে তাকে চিমটি দিতে বলে। তাকে নিশ্চিত করতে হবে যে এটি স্বপ্ন নয়। কিন্তু যখন সে ঘুরে দেখে কে তাকে চিমটি মেরেছে, এটা ফেং।
সে লজ্জা পেয়ে তার ক্লাসরুমে ছুটে যায়, হৃদস্পন্দন করে। সেখানে সে অন্য কিছু লক্ষ্য করে, তার স্কার্ট ছিঁড়ে গেছে, ঠিক যেন তার স্বপ্ন। সে বুঝতে পারে এটা সব বাস্তব। স্কুলের পর সে বাড়ি ছুটে যায় এবং তার মাকে সবকিছু বলে। কিন্তু তার মা কেবল চুপচাপ শোনে, তারপর তাকে ধমক দেয়, তুমি অস্বাস্থ্যকর খাবারের কারণে এই সব কল্পনা করছো। এভাবে খাওয়া বন্ধ করো। অন্যরকম বোধ করে জুয়াং তার ঘরে প্রবেশ করে, শুধুমাত্র বাইরে তার গোপন খাবারের ভাণ্ডার দেখতে পায়। খাবারের পাশে বসে আকস্মিকভাবে খাচ্ছে আগের বৃদ্ধা। জুয়াং চিৎকার করে এবং ভয়ে একটি টেনিস ব্যাট ধরে। কিন্তু বৃদ্ধা শান্ত থাকে এবং বলে, ওটা নামিয়ে রাখো। এখন বলো, তোমার পৃথিবী কেমন ছিল কেউ না থাকলে? জুয়াং দাবি করে, তুমি কি আমার সাথে এই সব করেছ? বুড়ি মহিলাটি বলে, আমি নেই। তোমার ব্রেসলেট। সে ব্যাখ্যা করে যে ব্রেসলেটটিতে একটি রহস্যময় শক্তি রয়েছে। যদি কোনো নির্দিষ্টভাবে আঁচড়ানো হয়, তাহলে এটি একটি পৃথক সময়রেখা তৈরি করে, সপ্তাহের অষ্টম দিন, শুধুমাত্র পরিধানকারীর জন্য। পুরো 24 ঘন্টা যেখানে পৃথিবী জমে থাকে। কোন মানুষ নেই, শুধু পরিধানকারী, যে কোনো কিছু করার জন্য স্বাধীন। কিন্তু সে সতর্ক করে, টাইমলাইন তৈরির মুহূর্তে যদি তুমি কিছু পরিবর্তন করো, তাহলে কারো জীবনও বদলে যেতে পারে। জুয়াং বলে, এই কারণে লিন বাস্কেটবল কোর্টে ছিল। বৃদ্ধা মহিলা মাথা নাড়ে। এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করো। এটি নষ্ট করো না। এটি বলার পর সে অদৃশ্য হয়ে যায়। পরের দিন জুয়াং আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার আরও অর্থপূর্ণ কিছুর জন্য। সে সময় স্থবির করে ফেংয়ের ঘরে ঢুকে পড়ে। সে সবসময় তাকে ভালোবাসে কিন্তু কখনো কথা বলার সাহস পায়নি। তার ওজন এবং চেহারা নিয়ে অনিরাপদ বোধ করে সে স্টিকি নোট ব্যবহার করে তার সাথে যোগাযোগ করে। সে লেখে, আমি অন্য জগতের একজন এলিয়েন। আমরা কি বন্ধু হব? তার পরিচয় গোপন রাখার জন্য সে নাম খুঁজতে খুঁজতে একটি গণিতের খাতায় পাই প্রতীকটি খুঁজে পায়। সে তার নাম পাই লিখে। ফেং সে নোটটি দেখে হাসে। সে তা ফেলে দেয়। অবিলম্বে সে দ্বিতীয় একটি নোট খুঁজে পায়। আমি বাস্তব। এটাকে নাটক মনে করো না। বিস্মিত কিন্তু কৌতূহলী হয়ে সে উত্তর দেয়, আমি কি তোমাকে এলিয়েন বলবো নাকি দেবদূত? জুয়াং খুশি হয়েছিল, সে হেসে উত্তর দেয়, এলিয়েন অদ্ভুত শোনাচ্ছে। আমাকে দেবদূত ডাকো। অবশেষে সে ফেংয়ের সাথে কথা বলছে। পরে তার শিক্ষিকা তার মুখোমুখি হন, তাকে তার সহপাঠীর পার্স চুরির অভিযোগে অভিযুক্ত করেন। জুয়াং স্কুলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু শিক্ষিকা তাকে বিশ্বাস করেন না। যদি আমার ডেস্ক বাথরুমে যায়, আমি তোমাকে বিশ্বাস করব। কয়েক সেকেন্ড পরে তার ডেস্কটি বাথরুমে টেলিপোর্ট করা হয়। হতবাক হয়ে সে অবশেষে তাকে বিশ্বাস করে এবং ক্লাসকে পরিস্থিতি ব্যাখ্যা করে। জুয়াং এখন সে স্বস্তি পেয়েছে। দিন যত গড়াচ্ছে, ফেংয়ের সাথে তার গোপন যোগাযোগ আরও গভীর হচ্ছে। একদিন তাকে বিরক্ত দেখাচ্ছে। সে জিজ্ঞাসা করছে কেন। 11 দিনের জন্য একটি ফুটবল টুর্নামেন্ট আছে, সে লেখে, কিন্তু আমার স্কুল মাত্র 2 দিন ছুটি দেবে। জুয়াং সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যখন প্রধান শিক্ষকের সহকারী 2 দিনের ছুটির সরকারি বিজ্ঞপ্তি নিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন জুয়াং তার ব্রেসলেটের ক্ষমতা ব্যবহার করে সূক্ষ্মভাবে এটি 11তে পরিবর্তন করে। সহকারী অজান্তেই বিজ্ঞপ্তিটি বিতরণ করেন। শিক্ষকরা অবাক হন, কিন্তু সহকারী বলেন যে এটি প্রধান শিক্ষকের স্বাক্ষরিত। পুরো স্কুল আনন্দিত, বিশেষ করে ফেং খেলতে আগ্রহী। টুর্নামেন্ট চলাকালীন ফেংয়ের দল হেরে যাচ্ছে, যতক্ষণ না জুয়াং একটু সময় নিশ্চিত করার জাদুতে সাহায্য করে। তারা জিতে যায় এবং সবাই ফেংয়ের জন্য উল্লাস করে। সেই রাতে জুয়াং লিন এবং তার বন্ধুকে টয়লেটে কথা বলতে শুনতে পায়। তুমি একজন কমিটির সদস্য এবং শীঘ্রই তুমিও নির্বাচনে জিতবে।
আমরা ইতিমধ্যেই জুয়াংকে তার ব্যাগে সেই পার্সটি রেখে ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমাদের আরও কিছু করতে হবে। ভেতরে লুকিয়ে থাকা জুয়াং সবকিছু শুনতে পায়। তার চোখ শুরু হয়ে যায়। সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। 2 দিন পরে যখন প্রধান শিক্ষক এসে দেখেন স্কুল খালি, তখন তিনি রেগে যান। তিনি উত্তর চান। সহকারী জানেন না কিভাবে বিজ্ঞপ্তিটি বদলে গেল। আতঙ্কিত হয়ে তিনি সমস্ত ছাত্রকে ফিরে ডাকেন। জুয়াংও ফিরে আসে একটি পরিকল্পনা নিয়ে। সে চুরি যাওয়া সমস্ত পার্স সংগ্রহ করে লিনের ব্যাগে রাখে, তার মুখোশ খুলে দেয়। মিষ্টি প্রতিশোধ। স্টিকি নোটের মাধ্যমে ফেংয়ের সাথে তার সম্পর্ক ফুলে উঠতে থাকে। একদিন ফেং লেখে, আমি জানি তুমি আমাকে ম্যাচ জিততে সাহায্য করেছিলে, কিন্তু পরের বার আমি নিজেই জিততে চাই। সে উত্তর দেয়, আমি জানি তুমি আত্মবিশ্বাসী, আমি তোমাকে বিশ্বাস করি। তবুও সে তার আরও ঘনিষ্ঠ হতে চায়, শুধু নোটের মাধ্যমে নয়। লিনের বন্ধুর কথা মনে পড়ে। সে ছাত্র কমিটির কথা বলেছিল এবং শিখেছে যে সদস্য হতে হলে তাকে ক্লাসে শীর্ষ 3-এ থাকতে হবে। দৃঢ়প্রতিজ্ঞ, সে পরীক্ষার সময় তার সময় নিয়ন্ত্রণ ক্ষমতা ব্যবহার করে এবং নিখুঁত উত্তর লেখে। ফলাফল ঘোষণার সময় সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে জুয়াং। প্রথমবারের মতো সে শীর্ষ ছাত্রী। ফেং দ্বিতীয় এবং লিন তৃতীয়। এমনকি যারা একবার তাকে ধমক দিয়েছিল তারাও তার সাথে সম্মানের সাথে আচরণ করতে শুরু করে। শিক্ষকরা তার প্রশংসা করেন। গভীরভাবে সে কিছুটা অপরাধবোধ করে, কিন্তু খুশিও হয়। সে ফেংয়ের আরও ঘনিষ্ঠ হচ্ছে, কমিটি রুমে সময় কাটাচ্ছে এবং প্রতিদিন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। লিন দূর থেকে দেখছে, হতাশ কিন্তু শক্তিহীন। একদিন নোটের মাধ্যমে জুয়াং লেখে, যদি আমরা দেখা করার সময় আমার চেহারা পছন্দ না করি। ফেং উত্তর দেয়, আমি চেহারা নিয়ে চিন্তা করি না, আমরা চিরকালের বন্ধু। আমি মানুষকে এভাবে বিচার করি না। ফেং হেসে লেখেন, আমরা কখন দেখা করতে পারি? এবং জুয়াং হৃদয়স্পর্শী উত্তর দেন, শীঘ্রই। আমি শীঘ্রই তোমাকে বলবো। একদিন এক ছাত্রী ফেংকে একটি কঠিন গণিতের প্রশ্ন জিজ্ঞাসা করে। দুর্ভাগ্যবশত ফেং উত্তরটি জানত না, তাই সে জুয়াংকে এটি সমাধান করতে বলে। জুয়াং হতবাক হয়ে গেল, কি করবে বুঝতে পারল না। কিন্তু উদ্বেগের তাড়াহুড়োয় সে তার ব্রেসলেটটি ব্যবহার করল, একটি রহস্যময় উপহার যা তাকে অনন্য ক্ষমতা প্রদান করেছিল। এটি দিয়ে সে একটি রেফারেন্স খুঁজতে লাইব্রেরিতে ছুটে গেল। সমাধান খুঁজে পাওয়ার আশায় সে সমস্ত ছাত্রদের বই ঘষে ঘষে ঘণ্টা ধরে অনুসন্ধানের পর সে স্টাফ রুমে পৌঁছে গেল, যেখানে অবশেষে সে উত্তরটি আবিষ্কার করল। গণিত শিক্ষক ইতিমধ্যেই সেই গণিতের প্রশ্নটি সমাধান করে ফেলেছিলেন। স্বস্তি পেয়ে সে এটি কপি করে গর্বের সাথে ফেংকে দেখাল, যেন সে নিজেই সমাধান করেছে। ফেং অজান্তেই তাকে অভিনন্দন জানাল এবং শীঘ্রই পুরো ক্লাস তাদের নিজস্ব গণিতের প্রশ্নের সমস্যাগুলির জন্য সাহায্যের জন্য তার কাছে আসতে শুরু করল। মনোযোগে অভিভূত জুয়াং সবার গণিতের প্রশ্ন সমাধান করার জন্য তার ব্রেসলেট ব্যবহার করতে থাকে। কাজের চাপ বাড়ার সাথে সাথে সে আরও ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এটি এখানেই শেষ হয়নি। খেলাধুলার সময় এসে গেল এবং ক্লান্ত বোধ করা সত্ত্বেও জুয়াং হঠাৎ করে লিনকে 1500 মিটার দৌড়ে অংশগ্রহণের জন্য এগিয়ে দিলেন। ক্লাসে উল্লাস হল এবং ক্রীড়া শিক্ষক তাকে তার সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করলেন। দৌড়ানো ছাড়া আর কোন উপায় না পেয়ে জুয়াং দৌড়ে যোগ দিলেন। কিন্তু দৌড় শুরু হওয়ার সাথে সাথেই সে বুঝতে পারল যে সে আর তা ধরে রাখতে পারবে না। তার সহপাঠীরা এগিয়ে গেল যখন সে নড়াচড়া করতে কষ্ট করছিল। হতাশায় জুয়াং তার ব্রেসলেট ব্যবহার করে সময় নষ্ট করে এক মুহূর্ত বিশ্রাম নিল। তারপর তার ব্রেসলেটের শক্তিতে সে ধীরে ধীরে এগিয়ে যেতে সক্ষম হল। প্রথমে ফিনিশ লাইন অতিক্রম করল। লিন এবং তার বন্ধু তাকে বোকা বানানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ তার অদ্ভুত পারফরম্যান্সের একটি ভিডিও রেকর্ড করল। কিন্তু যখন তারা এটি দেখল,
তখন কিছু একটা তাদের দৃষ্টি আকর্ষণ করল। যতবার জুয়াং তার ব্রেসলেট স্পর্শ করল, সে এগিয়ে গেল। তাদের সন্দেহ আরও বেড়ে গেল। এদিকে জুয়াং ফেংকে লিখে জানাল যে পরীক্ষার পরে সে তার সাথে দেখা করবে। ফেং উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল যে সে কখন আসবে, তা সে কিভাবে চিনতে পারবে। জুয়াং প্রতিশ্রুতি দিয়েছে যে সে একটি সাদা পোশাক পরবে। কিন্তু একটা সমস্যা ছিল, জুয়াংয়ের ঠিকঠাক সাদা পোশাক নেই। তাই সে কাছের একটা দোকানে গেল, তার জমানো টাকা দিয়ে একটা কিনবে বলে আশা করে। পোশাকটা সুন্দর ছিল, কিন্তু দামও অনেক বেশি ছিল। হতাশ জুয়াং তার ব্রেসলেটটা দিয়ে সেটা নিয়ে গেল। কিছুক্ষণের জন্য অপরাধবোধ তার মনে ভেসে উঠল, কিন্তু সে দ্রুত দোকান থেকে বেরিয়ে গেল, আর সেই সাথে তার নোটবুকটাও ভুলে গেল। পরে জুয়াং অবাক হয়ে দেখে যে তার লকার খোলা। লিন আর তার বন্ধু কোনোভাবে তার ব্রেসলেটটা ধরে ফেলেছে, কিন্তু তারা জানত না যে এটা শুধু জুয়াংয়ের জন্যই কাজ করে। তারা তার ক্লাসরুমে ছুটে গিয়ে তার ব্যাগটা চেক করে, যেখানে তারা সাদা পোশাকটা খুঁজে পেল। তার জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে লিন আবিষ্কার করল যে জুয়াং গোপনে ফেংকে নোট লিখছিল। লিন আরও সন্দেহজনক হয়ে উঠল, বুঝতে পারল যে পরীক্ষার পর ফেংয়ের সাথে দেখা করার পরিকল্পনা করেছে জুয়াং। প্রতিশোধের বশবর্তী হয়ে লিন জুয়াংয়ের ব্রেসলেটটা আবর্জনার ঝুঁটিতে ফেলে দিল। এটাই ছিল জুয়াংয়ের জীবনের মোড়। ফাইনাল পরীক্ষা আসন্ন ছিল, কিন্তু সে অপ্রস্তুত ছিল। ব্রেসলেটটি এখন চলে গেছে এবং এটি ছাড়া সে হতাশ বোধ করছে। হতাশার মুহূর্তে জুয়াং পরীক্ষায় নকল করেছিল, নোট ব্যবহার করে তাকে সাহায্য করেছিল, কিন্তু সে ধরা পড়ে যায়। শিক্ষিকা তৎক্ষণাৎ তার মাকে ফোন করে জানান যে জুয়াং প্রতারণা করেছে। তার মা হতাশ হয়ে পড়েন। তারপর পোশাকের দোকানের মালিক স্কুলে আসেন এবং ব্যাখ্যা করেন যে জুয়াং আগের দিন দোকানে এসেছিলেন, সাদা পোশাকটি নিয়েছিলেন এবং তার নোটবুকটি রেখে গিয়েছিলেন। এই প্রকাশ কেবল লজ্জা আরও বাড়িয়ে দেয়। তার মা ক্ষুব্ধ এবং হৃদয় ভেঙে পড়েন। তুমি পরীক্ষায় নকল করেছ, আমার সাথে মিথ্যা বলেছ এবং এখন চুরি করেছ। তোমার কি হয়েছে? সে চিৎকার করে বলল। জুয়াংয়ের মুখে চড় মারল। অপমানিত এবং ভেঙে পড়া জুয়াং স্কুল থেকে দৌড়ে বেরিয়ে গেল। সে অপরাধবোধ এবং লজ্জায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে সে কোথায় যাবে বুঝতে পারছিল না। সে হারিয়ে যাওয়া এবং বিভ্রান্ত বোধ করে রাস্তায় ঘুরে বেড়াত। রাগে সে রাস্তার ধারে কাচের বোতল ভেঙে ফেলে এবং তারপর অলৌকিকভাবে সে ব্রেসলেটটি মাটিতে পড়ে থাকতে দেখে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই সবকিছু থেকে অনেক দূরে চলে গেছে, স্কুল থেকে, তার বন্ধুদের কাছ থেকে এবং তার মায়ের কাছ থেকে। সে নিজেকে একটি পরিত্যক্ত ভবনে আলাদা করে রেখেছিল, হৃদয় ভেঙে গিয়েছিল। জুয়াংয়ের মা দুঃখিত এবং ভগ্ন হৃদয়ে তার মেয়েকে সর্বত্র খুঁজতে লাগলেন। দিন কেটে গেল এবং জুয়াং আর খুঁজে পাওয়া গেল না। জুয়াং সম্পূর্ণ একা এবং অপরাধবোধে আচ্ছন্ন বোধ করছিল। ফেংয়ের কাছে তার প্রতিশ্রুতির কথা মনে পড়ল। পরীক্ষার পরে সে তার ভুল স্বীকার করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য তার সাথে দেখা করার পরিকল্পনা করেছিল। সে আশা করেছিল যে এটি করলে তার হৃদয়ের ব্যথা কমবে। সে সেই জায়গায় গিয়েছিল যেখানে তারা দেখা করতে রাজি হয়েছিল। কিন্তু সে অবাক হয়ে গেল, লিন সেখানে এসেছিল, ফেংয়ের কাছে যে সাদা পোশাকের কথা বলেছিল তা পরে। জুয়াংয়ের নোটবুক থেকে সবকিছু খুঁজে পেয়ে লিন ফেংয়ের কাছে গিয়ে নিজেকে পাই বলে পরিচয় দেয়। এটি দেখে জুয়াংয়ের হৃদয় ভেঙে গেল। সে গভীর দুঃখ এবং বিষণ্ণতা অনুভব করল। তার ব্যথা ভুলে যাওয়ার জন্য সে প্রচুর অস্বাস্থ্যকর খাবার খায়। জুয়াংয়ের মা তাকে খুঁজতে লাগলেন এবং জুয়াংয়ের জন্য কাঁদতে লাগলেন। এই সব না জেনে জুয়াং সময় জমে যায় এবং তার মায়ের দোকান থেকে খাবার চুরি করে। এদিকে সে তার মা লাগানো একটি পোস্টার লক্ষ্য করে। পোস্টারটিতে লেখা আছে, আমি ইতিমধ্যেই দুঃখিত কারণ আমি আমার মেয়েকে হারিয়েছি। এই পরিস্থিতিতে তুমি অনেক খাবার চুরি করেছ এবং এখন আমি আমার ক্ষতি বহন করতে পারছি না। যদি তুমি এর বিনিময়ে কিছু করতে চাও, তাহলে দয়া করে আমার মেয়েকে খুঁজে বের করো। জুয়াং পোস্টারটি দেখে তার মনে অপরাধবোধের ঢেউ বয়ে গেল।
সে বুঝতে পারল যে চুরি করে মিথ্যা বলার জন্য তার ব্রেসলেট ব্যবহার করে সে তার যত্ন নেওয়া একমাত্র ব্যক্তিকে আঘাত করেছে। সে বারবার একই ভুল করেছে। এখন সে সবকিছু ঠিক করতে চেয়েছিল। জুয়াং দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোথা থেকে শুরু করবে তা সে জানত না। সে রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ করে, কঠোর পরিশ্রম করে এবং সৎ শ্রম করে শুরু করেছিল। এটি একটি ছোট পদক্ষেপ ছিল, কিন্তু এটি একটি শুরু ছিল। যখন সে আবর্জনা সংগ্রহ করছে, তখন সেই বৃদ্ধা মহিলাটি সেখানে এসে উপস্থিত হল। জুয়াং তাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, আমি এই ব্রেসলেটটি চাই না। এর ফলে আমার পুরো জীবন নষ্ট হয়ে গেল। বৃদ্ধা মহিলা উত্তর দেয়, এই ব্রেসলেটটি একটি উপহার ছিল। এই চাপপূর্ণ, ব্যস্ত পৃথিবীতে কারো কাছে সময় নেই, কিন্তু আপনার সপ্তাহে একটি অতিরিক্ত দিন আছে। সেই সময়ের সাথে আপনি অনেক ভালো কাজ করতে পারতেন, যেমন ওজন কমানো বা ভালোভাবে পড়াশোনা করা। পরিবর্তে আপনি প্রতারণা করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি কখনো আপনার মা সম্পর্কে ভেবেছেন এবং তিনি কতটা কঠোর পরিশ্রম করেন? তিনি এখন আপনার হারিয়ে যাওয়ার বিষয়ে চিন্তিত। বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করে, তুমি কেন বাড়ি যাও না? জুয়াং উত্তর দেয়, আমি এই লজ্জার সাথে তার মুখোমুখি হতে পারছি না। সে তার ভুলের জন্য দোষী বোধ করে। বৃদ্ধা মহিলা তাকে আরেকটি সুযোগ দেয়, বলে যে তাকে তার ভুলের জন্য শাস্তি দেওয়া হবে না, তবে সেগুলি থেকে যাবে। সেগুলি কাটিয়ে ওঠা একটি চ্যালেঞ্জ। এবার সেই ব্রেসলেটটি সততার সাথে ব্যবহার করুন এবং আপনার ভুলগুলি সংশোধন করুন। এখন আগে বাড়ি যান। জুয়াং ভয়ে ঘরে প্রবেশ করে, ভয়ে তার মা তাকে তিরস্কার করতে পারেন। কিন্তু যখন তার মা বেশ কয়েক মাস পর তাকে দেখে, তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এবং তার উপর চিৎকার করার জন্য ক্ষমা চায়। এখন থেকে আমি তোমাকে চিৎকার করব না। তুমি যেভাবে ইচ্ছা জীবনযাপন করতে পারো, কিন্তু কখনো আমাকে ছেড়ে যেও না, তার মা কাঁদতে কাঁদতে বলেন। এই মুহূর্তে জুয়াং তার মাকে পুরোপুরি বুঝতে পারে। বেশ কয়েক মাস পর সে স্কুলে ফিরে আসে। সে একই ক্লাসে পড়তে পারে না, তারা তাকে ফেল করে এবং এখন সে জুনিয়র ক্লাসে পড়ে। যখন সে তার চেয়ারে যায়, তখন অন্যান্য ছাত্ররা তাকে আলাদা করে দেয়। তারা বলে, সে চোর, আমরা তার সাথে বসতে পারি না। কিন্তু জুয়াং বিনয়ের সাথে শিক্ষককে বলে, ঠিক আছে, আমি একা বসব। এ সত্ত্বেও ছাত্ররা তাকে ধমক দিতে থাকে, তার দিকে কাগজ ছুঁড়ে মারে এবং চিৎকার করে, চোর। এই সব দেখে সে দুঃখিত হয়। এইবার সে ব্রেসলেট ব্যবহার করে প্রতারণা করার জন্য নয়, বরং কঠোর পরিশ্রম করার জন্য। সে সেই অতিরিক্ত দিনে কোনো সময় নষ্ট করে না। সে পড়াশোনা করে এবং ওজন কমানোর জন্য জগিং করে তার সমস্ত জাঙ্ক ফুড আবর্জনার ঝুড়িতে ফেলে দেয়। সে তার সমস্ত প্রচেষ্টা তার পড়াশোনায় ব্যয় করে। এর মাঝে সে ফেংয়ের কথা মনে করে। সে ভাবে, ফেং আমাদের ছিল না, কিন্তু আমাদের অন্তত তার ঘরে যাওয়া উচিত। তাই সে আবার ব্রেসলেট ব্যবহার করে। যখন সে ঘরে প্রবেশ করে, তখন দেয়ালে সাঁটানো সব স্টিকি নোট দেখে সে হতবাক হয়ে যায়। তার মধ্যে সে খুশির খবর পায়, ফেং আবিষ্কার করেছিল যে লিন আসল পাই নয়। সে একটি নোট রেখে গেছে যেখানে লেখা ছিল, আমি জানি না তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে অনেক মিস করি। এটা দেখে জুয়াং খুশি হয় এবং উত্তর দেয়, আমার ক্ষমতা ব্যবহার করে আমি বেশ কিছু ভুল করেছি। সেগুলো সংশোধন করার জন্য আমার সময় প্রয়োজন। এরপরে আমি এসে তোমার সাথে দেখা করব। সে নোটটি এবং তার প্রিয় পুতুলটি সেই নোটে রাখে। এখন তার পূর্ণ আশা আছে। সে তার অতিরিক্ত সময় ব্যবহার করে দৌড়াতে এবং পড়াশোনা করতে শুরু করে। সে বারবার এটি করে এবং তার সমস্ত প্রচেষ্টা কঠোর পরিশ্রম করে। এক বছর পর আমরা জুয়াংয়ের মাকে একটি পোশাকের দোকানে তার জন্য অপেক্ষা করতে দেখি। জুয়াং সিঁড়ি বেয়ে নেমে আসে, তার কঠোর পরিশ্রমের ফলে পাতলা এবং সুন্দর। এই মুহূর্তে আমরা বুঝতে পারি যে যে কেউ দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে পারে। জুয়াং এখন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে স্কুলে প্রবেশ করে। তার রূপান্তর দেখে শিক্ষার্থীরা হতবাক।
ক্লাসে শিক্ষার্থীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে শিক্ষক ঘোষণা করেন যে জুয়াং ক্লাসের শীর্ষস্থানীয়। যে সমস্ত ছাত্র তাকে ধমক দিয়েছিল তারা এখন তার জন্য হাততালি দেয়। প্রথমবারের মতো সে গর্বিত বোধ করে। সে আর দোষী বোধ করে না, কারণ সে নকল করেনি। পরিবর্তে সে কঠোর পরিশ্রম করে শীর্ষস্থানীয় হয়ে ওঠে। পরে ফেং সে তার পুতুলটি নিয়ে তার সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি পাই? আতঙ্কিত হয়ে জুয়াং বলে না এবং সে কিছু না জানার ভান করে। ফেং বিভ্রান্ত হয় এবং সে চলে যাওয়ার আগে দুঃখিত বলে। সেই রাতে জুয়াং অনুভব করে যে তার আতঙ্কে সে মিথ্যা বলেছিল এবং সিদ্ধান্ত নেয় যে তার ফেংকে সত্য বলা উচিত। পরের দিন সকালে সে ফেংয়ের ঘরে যায়, কিন্তু সে সেখানে থাকে না। সে তার কাছ থেকে একটি চিঠি পায় যেখানে লেখা ছিল, আসলে তোমার জন্যই আমি এই স্কুলে এসেছি। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। যেহেতু তোমার কাছ থেকে কোন উত্তর আসেনি, তাই আমি চলে যাচ্ছি। এই চিঠিটি পড়ে জুয়াং খুব ভেঙে পড়ে। সে তার সাইকেলটি ধরে ফেংকে দেখতে স্কুলে ছুটে যায়, কিন্তু সে ইতিমধ্যেই চলে গেছে। তার বন্ধু তাকে বলে যে সে রেলওয়ে স্টেশনে থাকতে হবে। এই মুহূর্তে সে তার ব্রেসলেটটি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে ইতিমধ্যেই সেই সপ্তাহের জন্য 24 ঘন্টা ব্যবহার করেছে, তাই এটি কাজ করে না। তবু সে যত দ্রুত সম্ভব তার সাইকেল চালায় এবং ট্রেনটি ছেড়ে যাওয়ার ঠিক সময় স্টেশনে পৌঁছায়। সে ফেংকে বলার চেষ্টা করে যে সে পায়, কিন্তু সে তার কথা শুনতে পায় না। ট্রেনটি দ্রুত চলে যায়। জুয়াং দুঃখিত এগিয়ে যায় এবং প্ল্যাটফর্মে পাই ভ্যালু লিখে বিশ্বাস করে যে একদিন ফেং তার জন্য ফিরে আসবে। পরে জগিং করার সময় সে আবার বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। একটা ছেলে আছে, সে চিৎকার করে বলছিল, আমি এই পৃথিবীতে কাউকে চাই না। তাকে দেখে শুরুতেই তার মনে পড়ে গেল। সে বৃদ্ধা মহিলার হাতে ব্রেসলেটটি দিয়ে বলল, মনে হচ্ছে তুমি একজন নতুন গ্রাহক খুঁজে পেয়েছ। আমার আর এটার দরকার নেই। তারপর জুয়াং তার দৌড় চালিয়ে যায় এবং এই সুন্দর গল্পটি শেষ হয়। আশা করি তোমরা সবাই এটি উপভোগ করেছ। দেখার জন্য ধন্যবাদ।